বলিউডের যদি হয় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তাহলে টলিউডের আলবাত শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এই ছবি যেই সময় রিলিজ করেছিল সেই সময়ও হাউসফুল হয়েছিল প্রায় 16 সপ্তাহ ধরে, এবং বেশ কিছু জায়গায় এমনও শোনা যায় যে এই 16 সপ্তাহ পরও নাকি লরিতে করে, ট্রাকে করে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখতে আসতেন, হলমুখী হতেন প্রচুর সিনেপ্রেমী মানুষ। 25 বছর পর আবারও রিলিজ, পুনর্মুক্তি শ্বশুরবাড়ি জিন্দাবাদের, এবং সেটাও কোন সময়? জামাই ষষ্ঠীর সময়, যে সময় জামাইরা শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদই হয়তো বলবেন। কিন্তু সে কথা এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ যে বলেছিলেন তিনি ইন্ডাস্ট্রি, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন, এবং উত্তম সুচিত্রা পরবর্তী জুটি হিসেবে যদি কাউকে ধরা হয় তাহলে অবশ্যই সেই জুটির নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। আর শ্বশুরবাড়ির কথাটাও কিন্তু একটা দারুণ সেন্সেশন সৃষ্টি করছে। ইনফ্যাক্ট আমরা যখন কোনো প্রোগ্রামে যাই তখন আমরা জিজ্ঞেস করি কে কোন দলে, বাপের বাড়ির দলে না শ্বশুর বাড়ির দলে। তো এইরকম ট্রেন্ড সৃষ্টি করেছিল যে শ্বশুরবাড়ির জামাই আদর, শ্বশুরবাড়ির ভেতরে কি হয়, এটাও কিন্তু একটা নতুন কিউরিওসিটি তৈরি করেছিল ছবিটাতে। এবং ছবিটার সবকিছু এত অভিনব ছিল, সিনেমাটোগ্রাফি থেকে তার কালার প্রজেকশন থেকে শুরু করে সিনেমাস্কোপ, তারপরে অভিনয়, তারপর বিভিন্ন রকমের সিকোয়েন্স। আমার মনে হয় সিকোয়েন্সও খুব ইন্টারেস্টিং ডিভাইস করা হয়েছিল এই ছবিতে। প্রত্যেকটা সিন একটা আইটেম ছিল। তারপর গান এখন খুব ট্রেন্ড, তখন আমরা 25 বছর আগে বসে ঠিক করেছিলাম প্রত্যেক 5 মিনিট অন্তর একটা নতুন কিছু, সেটা পুরো ঘুরে যাবে। প্রত্যেকটা আইটেম কি, শালিকে বাঁচাতে যাওয়া একটা আইটেম, বাড়িতে এসে এভরি সিন, ওর সাথে ঘরের মধ্যে শাশুড়িকে ভয় দেখানো যে দুজনে তারা দুজনে স্বামী স্ত্রীর মতন বিহেভ করছে, গানটা আউটডোরে যায়, সেটা একটা আইটেম। সো এভরিথিং উই হ্যাড, সুভাষের সাইডটা পুরোটা একটা আইটেম। তো আমার মনে হয় যে ওই না আমি বলছি একই কথা, এগুলো হঠাৎ মনে পড়ছে এখন, এটা যখন বারবার কথা হচ্ছে তখন মনে করতে চেষ্টা করছি আর কি হয়েছিল ওই ছবিতে। এবং আমার ধারণা যে ওইখানে প্রত্যেকেই ছোট ছোট চরিত্রগুলো কিন্তু আমার বোনের যে চরিত্রটা করেছিল মেয়েটা অদ্ভুত একটা অন্যরকম দেখতে ছিল, না বম্বে থেকে আনা হয়েছিল। অনামিকা দি তো বলা হয় সুপার হিট, অনামিকা দি তো উনি নিজেই একজন বিরাট স্টার, তো ওনার কথা এমনি কাস্ট করা নেই, কত ডিবেট হয়েছিল। এক্স্যাক্টলি। তারপরে টোটা ছিল একটা খুব ইন্টারেস্টিং রোলে, তো রঞ্জিত দা গেস্ট করেছিলেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পুরো ছবি জুড়ে উনি ছিলেন, প্রত্যেকে দে হ্যাড গিভেন আপ। অনামিকা দি তো এই ছবিতে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ওনার সেই ডায়লগ গেট আউট, হ্যাঁ। আর আমাকে বলতো ছি তুমি এই ছেলেটাকে বিয়ে করবে, ওই ডায়লগ গুলো মানুষ ভীষণ এনজয় করেছিল। 50টা ছবি একসঙ্গে করা হয়ে গিয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ সত্যি তার মধ্যে সবার আগে ছিল বোধহয় এতদিন। এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেখানে মশালা মুভি বলতে আমরা যা বুঝি, যেখানে এই সম্পর্কে টানাপোড়েন, এই জায়গাগুলো ফুটিয়ে তোলা হয়েছিল ছবিতে। সেই ছবির কথা অনেকে শুনেছেন, আমাদের জেনারেশন আমরা ছবিটা দেখেছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে কিংবা ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে মেয়ে, তাদের কাছে এই ছবিটা বাবা মা হিসেবেও তারা উপহার হিসেবে তুলে দিচ্ছেন, এবং অনেক জেনারেশনের কাছেও, আমাদের পরবর্তী অনেকের কাছেও এই ছবি আবার দেখার মতো, এটাই হলমুখী অনেকেই হচ্ছে। সত্যি কথা বলছি যে এই যে এখন না চারিদিকে আলোচনা হয় কমার্শিয়াল ফিল্ম ফেরে, আর থ্যাঙ্কস টু SVF, তখন ভেঙ্কটেশ ফিল্মস ছিল। তো আমার মনে হয় এই 25 বছর পরে আমার একটাই বক্তব্য যে এই ছবিটা, যেটা আমার কাছে একটা ইমোশন, আমার কাছে বিশাল ইমোশন। এবং আমরা যখন এই ছবিটা করেছিলাম সত্যি সেই সময়টা একটা আলাদা রকম সময় ছিল। বাট ইফ ইউ সি দ্য ফিল্ম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াজ ফ্যান্টাস্টিক। ইভেন নাম, একটু আগে আমাদের আলোচনা চলছিল যে এই ছবিটা দুটো নাম ছিল, একটা নাম ছিল চিরদিনই তুমি যে আমার, একটা নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আই ফট ফর শ্বশুরবাড়ি জিন্দাবাদ।
অনেকেরই মনে হয়েছিল এই নামটা একটু থিয়েট্রিক্যাল, একটু যাত্রা লেভেল, এটা কি বাঙালি দর্শক সেই সময় নেবে। আমি কিন্তু বলেছিলাম আমরা না এই ছবিটা করি পুরোই হয় না যা ফরম্যাট ভেঙে করি, এবং সিনেমাস্কোপ লোক আমাকে বলেছিল পাগল এরা, কোনো হল নেই সিনেমাস্কোপের, একটা হল বাংলা ছবির নেই। আর তখন তো বাংলা ছবির হল আলাদা থাকতো, হিন্দি ছবির হল আলাদা। আমরা দেখেছি 16 সপ্তাহ পরও শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে হাউস। আমরা যখন লাস্ট ঘুরতে গেছি তখন বলতে 30 না 40 সপ্তাহ। 40 সপ্তাহ যখন গেছিলাম মানে লোকে ভেঙে পড়ছে, মানে পাঁচিল ভেঙে পড়ছে, মানুষ মানে চিৎকার করছে। তখনকার দিনে 2 টাকা না 2.5 টাকার টিকিটে হল থেকে 2.5 কোটি টাকার ব্যবসা হয়েছিল। হ্যাঁ, কারণ না গোল্ডেন জুবলি উইক করেছিল। গোল্ডেন জুবিলি উইক, গোল্ডেন জুবলির সঙ্গে সঙ্গে যে বাংলা সিনেমায় 2.5 কোটি টাকার ব্যবসা, মানে আজকের দিনে 25 মানে ইকোনমি ধরি। এক্স্যাক্টলি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে শ্বশুর শুধু হল থেকে, শুধু হল থেকে, নো ওটিটি, নো। মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ইকোনমিটাকে বদলে দিয়েছিল, আর একটা টার্নিং ব্যবসাটা পয়েন্ট বদলে এসে দিয়েছিল। গেছিল। ইনফ্যাক্ট এসবিএফ এরও এটা বলবো একটা ফাউন্ডেশন, এটা থেকেই কিন্তু ওরা আবার মাঝপথে এখন এটা হয়, তখনকার সময় আমরা মাঝপথে টিকিটের রেট বাড়িয়েছিলাম এক্স্যাক্টলি আলোচনা করে। এটা একটা ট্রেন্ড সেটার ইন মেনি ওয়েজ, মানে ইকোনমিটা চেঞ্জ করে দিয়েছিল। স্বপ্নেও ভাবতে পারা যায়। আর্থিক ব্যবসাটা কিন্তু গান, দুর্দান্ত গানের ব্যবহার, তারপরে কোরিওগ্রাফি সাউথ থেকে তখন সিনুকে আনা হলো, চেন্নাই থেকে এনে আমরা মানে ফাইট মাস্টার, ফাইটিং তো একটা দারুণ দারুণ ফাইট সিকোয়েন্স ছিল এই ছবিতে। তো আমার এখনো মনে আছে ভোরবেলা আমরা গান করেছিলাম, মানে অভিনব করতে দৃশ্যটা হেডলাইট জ্বালিয়ে, মানে গাড়ির হেডলাইট জ্বালিয়ে একটা শর্ট সিকোয়েন্স নেওয়া হয়েছিল, যেখানে ও দৌড়ে দৌড়ে আসছে আর আমি কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসছি, আর ওইটাই ছিল লাইটের সোর্স। মানে আমার না 2টো ছবির কথা মনে করো, অমর সঙ্গী আর শ্বশুরবাড়ি, এখানে একটা গানকে একটা পার্টিকুলার লাইটে আমরা শুট করেছি। কিন্তু এই জন্য অনেক দিন নয়, আমরা সকালবেলায় 5টা থেকে 7টা করতাম, একটা গানের শুটিং করতাম, একটা গ্যাপ, সবাই খাওয়া দাওয়া করতাম, আবার নেক্সট আবার 9টা থেকে আবার নতুন একটা, আবার মানে আবার রোমান্টিক একটা গান। এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আমি বললাম যে বলিউডে যদি হয় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ হচ্ছে টলিউডের সেই রকম ধারার একটা ছবি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ সম্পর্কে এরকম অনেক তথ্য রয়েছে যেগুলো অনেকেরই অজানা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ছবিতে চোখে রোল গোল্ড ফ্রেমের সেই চশমা, তারপর গা ভর্তি গয়না, রেড লিপস্টিক, ভিলেনের চরিত্র অভিনয় করেছিলেন যিনি, তার নাম অনামিকা সাহা। গেট আউট। হ্যাঁ, ছি ছি ছি, তুমি এই ছেলেটাকে বিয়ে করবে? কিন্তু আপনারা জানেন এই অনামিকা সাহা, যিনি গেট আউট বলতে পারেন ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সেই অনামিকা সাহাকে নিয়েও এই ছবিতে, তার চরিত্র নিয়ে এই ছবিতে তিনি অভিনয় করবেন কি করবেন না এই নিয়েও দ্বিমত কিন্তু ছিল। তবে ছবির পরিচালক অরনাথ চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবির মূল অভিনেতা, কেন্দ্রীয় চরিত্র যিনি রয়েছেন, তারা চেয়েছিলেন হ্যাঁ অনামিকা সাহা এই চরিত্রে অভিনয় করুক। কিন্তু কেন তাকে নিয়ে সংশয় হয়েছিল আপনারা জানেন? আসলে বলিউডে এরকম একটি একই গল্পের, একই চিত্রনাট্যের ছবি হয়েছিল। অভিনয় করেছিলেন অনিল কাপুর, অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, আর অনামিকা সাহা যে রোলটা প্লে করছেন সেই রোলটা প্লে করেছিলেন হেমা মালিনী। সেই কারণে অনেকের মধ্যেই দ্বিমত ছিল যে হেমা মালিনী যে কাজটা করেছেন সেটা কি অনামিকা সাহা করতে পারবেন। আরও ইন্টারেস্টিং কিছু তথ্য আছে, যেমন এই যে 16 সপ্তাহ বললাম যে ছবিটা হাউসফুল ছিল, বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রচুর মানুষ 2-3 বার করে এই ছবিটা দেখতে গিয়েছেন। এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা সময় মানুষের কাছে এত তার চাহিদা বাড়তে থাকে, টিকিটের দামটাও বাড়িয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ, সিনেপ্রেমীরা একেবারেই নিরাশ করেননি ছবির সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের, তার কারণ তারাও ওই বহুমূল্যের টিকিট দিয়েও কিন্তু সিনেমাটা দেখতে গিয়েছিলেন। আর আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত যেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিতে তিনি অভিনয় করছেন, সেই সময় তিনি আরও একটা ছবির শুটিং করছিলেন। সেই ছবির শুটিং করতেন দিনে, আর শ্বশুরবাড়ি জিন্দাবাদের শুটিং করতেন তিনি রাতে। শ্বশুরবাড়ি জিন্দাবাদের সময় যখন তিনি আরও একটি ছবির শুটিং করছিলেন, সেই ছবিটার নাম কি জানেন? পারমিতার একদিন। ইনফ্যাক্ট সেই সময় অপর্ণা সেন পরিচালিত পারমিতার একদিন, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত একেবারে ভিন্ন ধারায় নিজেকে গড়ে পিঠে নিয়েছিলেন, সেই ছবির সঙ্গে শ্বশুরবাড়ি জিন্দাবাদের ঋতুপর্ণা সেনগুপ্তের দুটো চরিত্রের মধ্যে বিস্তর ফারাক, দুটো ভিন্ন ধারার ছবি। এবং সেখানে শোনা যায় যে পারমিতার একদিনের ক্ষেত্রে অপর্ণা সেনকে না জানিয়েই নাকি তিনি শ্বশুরবাড়ি জিন্দাবাদের শুটিং চালিয়ে গিয়েছিলেন।
আজকে ঋতুপর্ণা না, আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ ট্রেনে বলছি। সেই সময় সকালবেলা একটা মানুষ, তখন ওর কত বয়স, সকালবেলা অপর্ণা সেনের ওরকম একটা কাল্ট ফিল্মের শুটিং করছে পারমিতার আগে, রাত্রিবেলা এসে শ্বশুরবাড়ি করছি। দুটোই ইতিহাস তৈরি করেছিল। আর আমি খুব প্রাউড ফিল করি, কারণ আমার মনে আছে আমরা হরনাথ চক্রবর্তীর একটা ছবি করছিলাম, দায় দায়িত্ব। সেই সেটে আমার কাছে খবর এলো যে ঋতু অ্যান্ড মামুনি মানে ইন্দ্রাণী হালদার জয়েন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আর আমার এই ছবিতে দুজনই আমার নায়িকা। আই ওয়াজ লাইক ব্লেসড। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 25 বছর পর তার পুনর্মুক্তি রিলিজ আমাদের মতো একটা জেনারেশনের কাছে, আমরা যারা 90s-এর, তাদের কাছে একটা বড় পাওনা আমাদের পরবর্তী জেনারেশন যারা, তাদের কাছেও। আরও একটা কথা বলতেই হয় যে অনেকেই বলেন বাংলা ছবির পাশে দাঁড়ান। আমার মনে হয় বাংলা ছবি নিজেই নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে, যার জন্য শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো একটা সিনেমা সেটা আবারও রিলিজ করছে। আমরা তো এই রিলিজের একটা ট্রেন্ড দেখেছি 2024 সালের গোড়া থেকে, যে বিভিন্ন ছবি যেগুলো পুনর্মুক্তি হচ্ছে, টলিউডেও হয়েছে, ইনফ্যাক্ট আমরা বলিউডে দেখেছি, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের কথা আমরা বললাম, আমরা দেখেছি বীর জারা, কল হো না হো, দেবদাস, এই ছবিগুলো আবার করে এসেছে, কাহো না প্যার হ্যায়। এই ছবিগুলোর পরবর্তীতে আমরা যখন বলিউডের এই ছবিগুলো যারা সেই বিগ স্ক্রিনে দেখিনি, তারা যখন সেটা দেখতেও ছুটি, আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেটাও দর্শককে টানবেই। তাই জামাই ষষ্ঠীর দিনটা কোন ছবি দেখব না, এই নিয়ে যদি অঙ্ক কষতে হয়, তাহলে একটা সহজ সরল উত্তর হতেই পারে শ্বশুরবাড়ি জিন্দাবাদ।